ও কিন্তু পাকিস্তানে চলে গেলেও ফাইন্যান্সিয়ালি এবং নামের দিক থেকে তখন সে অনেক বেশি কিছু করতে পারতো। জাভেদ পাকিস্তানি ছিল, সে কখনোই পাকিস্তানের নামও উচ্চারণ করেনি এবং পাকিস্তানে যায়ওনি। সে বাংলাদেশকে প্রচণ্ড রকমভাবে ভালোবাসতো। এই এত বছরের মধ্যে আমি ওর মুখে কোনোদিন পাঞ্জাবি বা উর্দু কোনো শব্দ শুনিনি আমি। চলচ্চিত্রটা আসলে এখন কি এমন হয়ে গেল কিনা যে শুধু জানাজা নামাজ পড়া, কোনো চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি মারা গেলে কিংবা জন্মদিন এলে মানে জন্মদিন পালন করার বেনু হিসেবে হয়ে গেল কিনা চলচ্চিত্রটা? আমরা অনেককেই দেখি তো এখন যে কেউ মারা গেলে অথবা জন্মদিন হলে টিভি সাক্ষাৎকারে শুভেচ্ছা জানানোর জন্য, আর কেউ মারা গেলে হয়তো চলচ্চিত্র ভবন যেটা বিএফডিসির কথা বলছি সেখানে আসে জানাজা করে। এছাড়া কি আর কিছু? আমি তো এটা উত্তর তোমাকে অনেকবার দিয়েছি যে একটা মানুষ মারা গেলে তুমি তাকে কি করতে পারো? অটোপসি করা ছাড়া তার কিছু করা থাকে না। তা আমি তো মারা গেছি এটা তো বলেছি 4 বছর আগে, আমাকে প্রশ্ন করার মানে কি? অটোপসি করো, ওই জায়গাটা খালি পড়ে আছে কি হবে? ওই 1 দিন 2 দিন অনুষ্ঠান করে, ব্যাস ঠিক আছে। 50 বছর 40 বছর আগে ইয়ে দিয়ে গেছে, কি বলে, টঙ্গীর ইজতেমা ময়দান দিয়ে গেছে, কিছু করেছো? আসলে পরে পায়খানাখানা, প্রস্রাবখানা, গোসলখানা সব কিছু তৈরি করেছে। এটা কি 1 বছরের জন্য করা? ডেভেলপমেন্ট কিছু করেছো? হ্যাভ ইউ ডান এনিথিং? বঙ্গবন্ধু দিয়ে গেল, তার পরবর্তী পর্যায়ে যতগুলো সরকার এসেছে নোবডি সেজ ইট। তারা কেউ কিছু বলছে না তো। ওইটা ওইরকমই পড়ে আছে সারাদিন, গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, রিক্সা সাইকেল সব ঘুরে বেড়াচ্ছে। ওই যখন আসে কি বলে, এই আখেরি মোনাজাত আসে, তার মধ্যেও 2 দল করে ফেলেছো। আখেরি মোনাজাত আসলে এক দল চলে যায়, আর এক দল এসে পরিষ্কার করে আবার ওখানে। দেন হোয়াট? ওই জায়গাটা তো তুমি তো স্পিরিটটাকে নষ্ট করে ফেলেছো। ওইটাকে ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসাবে তৈরি করতে পারতে, উপরে তৈরি করতে পারে, নিজে তুমি সব কিছু করতে পারতে, কিন্তু সেটা তুমি করছো না। তো এফডিসি ওইরকমই তো অবস্থা, যেখানে ছবি তৈরি হওয়ার, তুমি 7 মাস হলো ব্যবহার করে ছবি তৈরি করার ব্যবস্থা সমস্ত শেষ করে দিয়েছো। ইকোনমিক্যাল কন্ডিশন সারা দেশে সর্বনাশ করে দিয়ে মানুষের ক্ষমতা, ছবি দেখার ক্ষমতাকে তুমি নষ্ট করে দিয়েছো। অন্য অন্য জায়গাগুলোতে ওপেন করে দিয়ে তুমি সেই সব জায়গাগুলোকে কন্ট্রোল না করে তুমি ইচ্ছাকৃতভাবে সেই সব জায়গাগুলো তুমি ছবি থেকে কিল করে দিয়েছো। তো ছবি কি মানুষ টাকা আনবে নিজের ঘর থেকে আর খরচ করবে, তারপরে টাকাটা ফেরত পাবে না। এই কারণের জন্য, এইরকম কারণের জন্য কে আসবে? তুমিও তো যখন হজ করতে যাও, কি বলে, কোনো জায়গায় ধর্মীয় অনুষ্ঠান করতে যাও, সেখানেও তো তারা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে, যাওয়া আসার অ্যারেঞ্জমেন্ট করে, একটা কিছু তো করে। এইখানে কিছু জন একটা প্রডিউসার যাবে, তাকে তো কাপ চাও খাওয়াতে হয় না, দেওয়া হয় না, যাতে বসার জায়গা নেই। আমি একটা প্রডিউসার অ্যাসোসিয়েশন রুম করে দিয়ে এসেছিলাম অনেকদিন আগে, এখন ওইখানে গিয়ে সবাই বসে। তো কোনো কিছু করার নাই যখন, তখন ওইটুকু যখন হচ্ছে, অন্তটুকু জীবিত ছিল এই লোকটা, সেটুক তো মনে রাখছি। আচ্ছা, এটাই জন্য বললাম যে সম্প্রতি আপনার সহকর্মী ভাই বন্ধু জাভেদ মারা গিয়েছেন, তার প্রেক্ষিতে প্রশ্নটা করা, তার সম্পর্কে একটু শুনি। না, সহকর্মী বরঞ্চ তারও একটু আগে আর একটু প্রশ্ন করলে ভালো হতো, কারণ আমার আব্দুল লতিফ বাচ্চু সম্পর্কে আমার আরও কিছু ধারণা ছিল। কারণ আমি ব্যক্তিগতভাবে আব্দুল লতিফ বাচ্চুকে, মাসুদ পারভেজকে সোহেল রানা তৈরি করার মধ্যে পিছনের একজন অন্যতম কারিগর বলে মনে করি। এবং আমার দেখা যতগুলো ক্যামেরাম্যান বাংলাদেশে আমি দেখেছি, তার মধ্যে শর্ট টাইমে স্বল্প লাইট ব্যবহার করে এত সুন্দর চেহারা আনা দ্বিতীয় কোনো ক্যামেরাম্যান আমার চোখে পড়েনি। অনেক ক্যামেরাম্যানকে পড়েছি যারা সুন্দর চেহারা এনেছেন, সুন্দর লাইট, কিন্তু তারা অনেক সময় নিয়েছেন লাইট করার জন্য, এইটা করার জন্য, সেটা করার জন্য। বাট বাচ্চু ডিড নট টেক দিস থিংস। এবং বাচ্চুকে কখনো তার ক্রিয়েটিভ এমন একটা খেয়াল ছিল যে সে, আমি আমার ছোট্ট একটা ঘটনার কথা আমি বলি, সেটা হচ্ছে যে বাচ্চু আমার 2টো ছবিতে কাজ করার পরে একটা ছবিতে বাচ্চুকে কামাল আহমেদ, তত নাম করা গুণী ক্যামেরা প্রডিউসার ডিরেক্টর,
কামাল আহমেদের একটা ডেট ছিল বাচ্চুর, আমারও একটা ছবি পরবর্তী পর্যায়ে, বাচ্চুই আমার ক্যামেরাম্যান। তো কামাল আহমেদের ছবিকে সে স্ট্রেট না করে দিল। কামাল আহমেদের তুলনায় তখন আমি ডিরেক্টর হিসেবে আমি কোনো জাতের মানে কোনো হিসেবের মধ্যেই পড়ি না। কামাল ভাই এত ভালো ডিরেক্টর ছিলেন, সারা জীবনই ভালো ভালো ছবি করে গেছেন। তো বাচ্চুকে কামাল ভাই বলল যে তুমি এই গতকালকে ডিরেক্টরের জন্যে, উনি আমাকে খুব ভালোবাসতেন, মানে ওইভাবে বলেননি, রাগ করে বলেননি, বলছে যে ওর জন্য তুমি আমার ছবিটা ছেড়ে দিচ্ছ। তো বাচ্চু বলল যে ভাই একটা কথা বলি। বলছে কি? বলে যে আপনারা যা বলেন তা সবসময় নর্মাল, ওটা আমার করতে খুব মানে আমি ক্রিয়েটিভ কোনো জিনিস পাই না, কিন্তু ও একটু পাগলাটে, ও মধ্যে মধ্যে এমন কিছু কথার জিনিস চায় যেটা আমার চিন্তা করতে হয়, হ্যাঁ এটা কেমনি করব, করতে পারা যাবে কি না, এই যে আমার ক্রিয়েটিভ চিন্তাটা আসে ওর সাথে কাজ করলে আমার আসে, কেন ও পাগলা পাগলা জিনিস চায় মধ্যে মধ্যে। তো এই কারণের জন্য আমি বাচ্চুকে বলি যে বাচ্চু আমার মাসুদ পারভেজের সোহেল রানা হবার পিছনে একজন বড় কারিগর ছিল, কাজে ওকে আমি চিরজীবন মনে রেখেছি, মনে রাখবো, এবং আমার যতদিন জীবন থাকবে ততদিন পর্যন্ত আমি বাচ্চুকে মনে রাখবো। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আল্লাহ তাআলার কাছে আমি এটা অন্তরের অন্তঃস্থল থেকে দেওয়া করবো। এটা অনেকেই বলে আর কি, কেউ মারা গেলেই বলে যে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, না এই 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 শব্দ না, আমি আল্লাহ তাকে বেহেশত নসিব করি বলি, হোয়াট আই স্পিক ফ্রম মাই হার্ট। আর দ্বিতীয় যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে ইলিয়াস জাভেদ আমার মোটামুটি ভালো বন্ধু ছিল, এবং জাভেদকে আমি কিছু কিছু ব্যাপারে আমি সম্মান করতাম। আমি বন্ধু হলেও আমি তাকে সম্মান করতাম, এবং সম্মানের জায়গাটা ছিল, এটা আমি কখনো কাউকে বলিনি, আমি আজকেই বলছি। সেটা হচ্ছে একটা, যে জাভেদ পাকিস্তানি ছিল, স্বাধীনতার পূর্ববর্তী পর্যায়ে একটা ছবিও বাংলাদেশে করেছে, কাজে বয়সের হিসাবে সে আমার বেশি না কম সেটা আমি জানি না, কিন্তু আমি স্বাধীনতার পরবর্তী পর্যায়ে জাভেদকে যখন দেখেছি, সে কখনোই পাকিস্তানের নামও উচ্চারণ করেনি এবং পাকিস্তানে যায়ওনি, সে বাংলাদেশকে প্রচণ্ড রকমভাবে ভালোবাসত। এবং আরও তাকে সম্মান করে এই কারণের জন্য যে এই এত বছরের মধ্যে আমি ওর মুখে কোনোদিন পাঞ্জাবি বা উর্দু কোনো শব্দ শুনিনি। আমি সবসময় ওর মুখে বাংলা শুনেছি, বাংলা বলার চেষ্টা করার দুই এক সময় হয়তো টানটা হয়তো ঠিক হয়নি, কিন্তু তারপরেও ওর মুখে আমি সবসময় বাংলা শুনতাম। এই কারণের জন্য আমি ওকে প্রচণ্ড রকম শ্রদ্ধা করতাম। ও বিজু মহারাজের কাছে ডান্স শিখে বাংলাদেশে এসেছিল। ও কিন্তু পাকিস্তানে চলে গেলেও মানে ফাইন্যান্সিয়ালি এবং নামের দিক থেকে তখন সে অনেক বেশি কিছু করতে পারতো। ওর জ্ঞান মেধা, যে আমরা যার নাম বললাম তুমি, সে ভারতবর্ষেরও অত্যন্ত প্রথম শ্রেণীর একজন ডান্স ছিলেন, মানে ওদের পণ্ডিত বলা যেতে পারে বিরজু মহারাজ। তো সেই তাকে শিখে আজকে যারা যারা আজকে না, গত 10 বছর আগ পর্যন্ত, আজকে তো নূতনদের কাছ থেকে অনেকে শিখে নিয়েছে, যারা 10 বছর আগ পর্যন্ত গত 40 বছর পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, তারা প্রত্যেকেই জাভেদের অ্যাসিস্ট্যান্ট, তার কাছে নাচ শিখিয়েছে। কাজে বাংলাদেশ চলচ্চিত্র জগতে শুরুর থেকে যে নাচের যে ডেভেলপমেন্ট, এ সম্পূর্ণই জাভেদের অবদান। কাজে জাভেদের কাজের জন্য যতটুকু আমি তাকে ভালোবাসি, আমি তাকে বন্ধু বলতাম, আর তার ব্যক্তিগত ওই যে আমি যেটার জন্য সবসময় বলেছি আদর্শ, ওই আদর্শটার জন্য আমি তাকে প্রচণ্ড রকমভাবে সম্মান করতাম। আজও আমি তাকে আদর্শ হিসেবে সম্মান করি, আমি তাকে ভালোবাসি, এবং আমি তাকে বলি যে আল্লাহ, তুমি ওর সমস্ত গুনাহ যদি করে থাকি সেসব গুনাহগুলো তুমি ওকে মাফ করে দিও, তারপর তোমার বিচারে যা হয় তুমি তাকে সেখানেই পাঠিও। আমি জাভেদ সম্পর্কে আমি যাইনি। অনেকে আমাকে প্রশ্ন করেছে আপনার বন্ধুজন, আমার বন্ধুজন আপন তুমি বলতে আর আমার আর কিন্তু চলচ্চিত্র জগতে কেউ রইল না জাভেদ চলে যাবার পর। আমি যাইনি এই কারণের জন্য যে আমি ওখানে গিয়ে আমি জাভেদকে
আমি ঠিক আই ক্যানট স্ট্যান্ড ইট। আমি যাইনি। আমার ভীষণ যেতে আমার মন গিয়েছে, আমার অন্তর গিয়েছে, আমার সব গিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো সেখানে ছিল। শারীরিকভাবে আমার যেতে আমার ইচ্ছে হয়নি। আমার মনে হয়েছে না, আমার হৃদয়ের এত কাছাকাছি একজনকে আমি হারিয়েছি যেখানে আমি যেতে পারিনি।